আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2, এপিসোড 4। অল্প কয়েকদিনের মধ্যেই বিশু ওকালতি করে বেশ সুনাম অর্জন করে ফেলেছে। ব্যারিস্টার চিত্তরঞ্জন বাবু বুঝতে পেরেছেন বিশু আইন সম্পর্কে নিখুঁত পড়াশোনা করেছে। প্রতিটা কেস খুঁটিয়ে পড়ে আগেই বলে দিতে পারে সেই কেসটা জিতবে নাকি হারবে। এমন কয়েকটা কেস আছে চিত্তরঞ্জন বাবু নিজেই ভেবেছিলেন জিততে পারবেন না, কিন্তু ওনাকে ভুল প্রমাণিত করে বিশু জিতিয়ে দেয়। বিশুর অধ্যাবসায় দেখে চিত্তরঞ্জন বাবু ঠিক করেছেন বিশুকে জামাই করবেন। তাই বিশুর কাছে ওদের বাড়ির যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বিশু জানেই না কি হতে চলেছে। রবিবার ছুটির দিন বিকেলে বিশু গিয়ে নিজে নিয়ে আসবে ওনাকে ওদের বাড়িতে। বিশুর সাহেব আসবেন বাড়িতে, তাই মনোরমা দেবী খুব ব্যস্ত হয়ে পড়লেন। ওনাদের কিভাবে আদর আপ্যায়ন করবেন, কি খেতে দেবেন তা নিয়ে ঘর যেন সরগরম। বাইরের ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। জয়াকে সুন্দর একটা জামা পরিয়ে রাখা হয়েছে। শুভা নিজের মতোই থাকবে, শুভাকে ডাকলে তারপরে যাবে। বিশু ভেবেছিল শুধু ওর সাহেব আসবেন, কিন্তু ওনারা সস্ত্রীক আসবেন এতটা আশা করেনি। মনোরমা দেবী ও বিশ্বম্ভরবাবু নিজেরা দাঁড়িয়ে থেকে গেট থেকে ওনাদের অভ্যর্থনা করে ঘরে নিয়ে এলেন। পরিচয় পর্ব শেষ হবার পর চিত্তরঞ্জন বাবু তার মনের কথা বললে বিশ্বম্ভরবাবু এমন একটা কথা বললেন যা কেউ আশা করেননি। কি বললেন বিশ্বম্ভরবাবু? চিত্তরঞ্জন বাবুর স্ত্রী অনিমা দেবী বাইরের ঘরে কিছুক্ষণ কাটিয়ে তারপর ভিতরের ঘরে চলে গেলেন। সেখানে জয়া শুভার সাথে খেলছিল। জয়াকে আদর করে মিষ্টির প্যাকেটটা ওর হাতেই দিলেন। শুভাকে দেখে ওকে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন। শঙ্কর তখন বাইরের ঘরে বাবার সাথেই বসেছিল। মনোরমা দেবী চিত্তরঞ্জন বাবুর স্ত্রী অনিমা দেবীর সঙ্গে ঘরে বসেই নানা রকম আলাপ আলোচনা করতে লাগলেন। অনিমা দেবী বারবার কথা প্রসঙ্গে শুভার কথাই জিজ্ঞাসা করছেন। দেখে খুব ভালো লাগছিল মনোরমা দেবীর। শুভা যে কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে মনোরমা দেবী ভাবতেই পারেননি। অনিমা দেবী বেশ খানিকটা সময় কাটিয়ে বাইরের ঘরে গিয়ে হাজির হলেন। ঠিক সেই সময় চিত্তরঞ্জন বাবু বিশ্বম্ভর বাবুকে বলছিলেন, আপনি যদি অনুমতি করেন আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। আপনি এইভাবে বলছেন কেন? বলছি কারণ প্রেয়শ্রী মানে আমার মেয়ের জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজছিলাম, কিন্তু পাত্র যে আমার চোখের সামনেই আছে তা আমি বুঝতে পারিনি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলতে চাইছি আপনার বড় ছেলে বিশ্বেশ্বর ভীষণই পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে। আমি আপনার কাছে ওকে আমার একমাত্র মেয়ে প্রেয়শ্রীর স্বামী হিসেবে দেখতে চাই। এখন আপনি যদি অনুমতি দেন তবেই এটা সম্ভব হবে। বিশ্বম্ভরবাবু হঠাৎ এই রকম সুপ্রস্তাবে একটু থতমত খেয়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তারপর বললেন, হ্যাঁ, কিন্তু বিশু তো এখনো সেই রকম আয়ও করছে না। সে নিয়ে আমি নিজেই ভাবি না, কারণ আপনার বিশু সত্যিই পরিশ্রমী। ওর বেশি সময় লাগবে না, এই নিয়ে আপনিও চিন্তা করবেন না। ওকে আমি ঠিক চিনেছি। ছেলের সম্পর্কে চিত্তরঞ্জন বাবুর কাছ থেকে প্রশংসা শুনে বিশ্বম্ভর বাবুর বুকটা আরো চওড়া হলো। যদিও বিশ্বম্ভর বাবু ভুলে যাননি উনিও মেয়ের বাবা, তাই নিঃসংকোচে চিত্তরঞ্জন বাবুকে বলতে পারলেন, আপনার প্রস্তাব নিঃসন্দেহে ভীষণ ভালো, কিন্তু আমিও তো দুটো মেয়ের বাবা। জয়া এখন ছোট, ওকে নিয়ে আমি ভাবি না, কিন্তু শুভা এখন বিবাহযোগ্যা। ওকে পাত্রস্থ না করা পর্যন্ত আমি বিশুর কথা ভাবতে পারবো না। বিশ্বম্ভর বাবুর অকাট্য যুক্তি শুনে সবারই তখন একটু মন খারাপ হয়ে গেল। এই কথা শোনার পর দেখা গেল অনিমা দেবী চিত্তরঞ্জন বাবুর কানে কানে কি যেন বললেন। চিত্তরঞ্জন বাবু তখন বিশ্বম্ভর বাবুকে বললেন,
কোথায় দেখি আপনার সুভাকে? বিশ্বম্ভরবাবু তখন শঙ্করকে বললেন সুভাকে ডেকে আনতে। সুভা ঘরে এসে সবাইকে প্রণাম করল। চিত্তরঞ্জনবাবু সুভাকে দেখে দু একটা কথা জিজ্ঞাসা করলেন। তারপর তিনি বিশ্বম্ভরবাবুর দিকে তাকিয়ে এক গাল হেসে দিলেন। দেখুন দেখুন দেখুন, আপনার এই সমস্যার সমাধানও করে ফেললাম। আমার গিন্নির সুভাকে বেশ মনে ধরেছে। গিন্নি চাইছেন সুভাকে আমাদের একমাত্র ছেলের বউ হিসেবে ঘরে তুলতে। বড় লক্ষ্মী মেয়ে। বিশ্বম্ভরবাবু চমকিত, অত্যাশ্চর্য হয়ে গেলেন। এইভাবে এক লহমায় সুভাকে নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে ভাবতেই পারেননি। বিশ্বম্ভরবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বলছি আপনার ছেলে কি করে? আমার ছেলে? আরে আমার ছেলে ডাক্তার। এই 2 মাস হলো হাসপাতালে যোগদান করেছে। বিশ্বম্ভরবাবুর মনের মধ্যে আশা ছিল সুভার জন্য ডাক্তার জামাইয়ের। সেটা যে ঘরে বসেই এইভাবে পেয়ে যাবেন এ যেন স্বপ্নেরও অতীত। তাই বলেই ফেললেন, আমার কোনো আপত্তি নেই। আরে তাহলে আপনারা সবাই আসুন আমাদের বাড়িতে, ছেলেও দেখা হবে আর আলাপ আলোচনাও বাড়বে। অবশ্যই যাব, অবশ্যই যাব। বিশ্বম্ভরবাবু উঠে চিত্তরঞ্জন বাবুর দিকে এগিয়ে গেলেন। 2 বেয়াইয়ের কোলাকুলি করা দৃশ্য দেখে সবাই আপ্লুত। মনোরমা দেবী বেশ খুশি হলেন। কোনো পরিশ্রম ছাড়াই, কোনো ঝাড়াই বাছাই না করে, ঘটক বিদায় না করে সুভার জন্য এমন শ্বশুরবাড়ি পাওয়া যেতে পারে ভাবাই যায় না। এই রকম সৌভাগ্য সুভার কপালে ছিল কে জানতো? একই সঙ্গে বৌমা আর জামাই পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? এক বাড়িতেই 2টো সম্পর্ক, জোড়া খুশির খবরে সবাই খুশি। সুভা লজ্জায় ওখান থেকে চলে যায় ঘরে। সুভা শাড়ি পরাই ছিল। ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুমটা দিয়ে নিজেকে একটু দেখে নেয়। নিজের কাছে নিজেকে কত সুন্দর লাগছে এখন। ডাক্তার বর কি জানি রাগী না তো? ভালোবাসবে? ভালোবাসার কথা মনে আসতেই সুভা লজ্জায় লাল হয়ে যায়। সারা শরীর শাড়ি দিয়ে ঢেকে ফেলে, যেন ডাক্তার বর এখনই সুভার সব দেখে নিচ্ছে। খুব জানতে ইচ্ছে করছে বিয়েটা কবে হবে। ডাক্তার বরকে দেখতে ইচ্ছে করছে। মা বাবাকে বলবে? না না, শঙ্করকে নাকি দাদাকে বলবে? সুভা বুঝে উঠতে পারছে না কাকে বলাটা ঠিক হবে। শেষে ঠিক করলো জয়াকে বলবে। ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তারের একটা ছবি নিয়ে আসতে। কিন্তু জয়া জামে হয়তো সবার সামনে ঢাক পিটিয়ে বলবে। কি যে করবে সুভা? ওর যে বড় দেখতে ইচ্ছে করছে ডাক্তারকে। আচ্ছা, ডাক্তার কি সুভাকে পছন্দ করবে? যদি না করে? উফ, মনে মনে কত কিছু উল্টো পাল্টা কথা আসছে। সুভা ঘরের দরজা খুলে আবার বাইরে ঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ায়। শোনার চেষ্টা করে আর কি কি কথা হচ্ছে। আর পড়বি তো পড় জয়ার সামনে। এই দিদি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হয়ে গেল, জয়াকে নিয়ে আর পারা যায় না। সবাই জেনে গেল যে সুভা আড়ালে দাঁড়িয়ে আছে। জয়ার ঠিক ওই সময়ই ঘর থেকে বেরোনোর ছিল। বেরোলি যখন মুখটাকে একটু সময় বন্ধ রাখতে কি হয়েছিল? সুভা না পারছে ঘরে ঢুকতে আর না পারছে চলে যেতে। স্থবিরের মতো দাঁড়িয়ে আছে। হয়তো সুভার অবস্থাটা খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন চিত্তরঞ্জন বাবু। তাই তো ভেতর থেকেই উনি হাঁক দিলেন, কই সুভা মা, আরে একটু ভেতরে এসো, যাওয়ার আগে তোমাকে একটু দেখে যাই। তারপর বিশ্বম্ভর বাবুর দিকে তাকিয়ে বললেন, সুভার যদি কোনো ছবি থাকে সেটা একটু দিলে ভালো হয়, তাহলে আমার ছেলেকে দেখাবো। বিশ্বম্ভর বাবু মনোরমা দেবীর দিকে তাকাতেই মনোরমা দেবী তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দেন সুভার একটা ছবি আনার জন্য। মনোরমা দেবী ফিরে এলেন মুখ শুকনো করে। তারপর বিশ্বম্ভর বাবুর হাতে একটা ছবি দেন যেখানে সুভা আত্মীয় স্বজনের সঙ্গে রয়েছে। আসলে ছবিটা তোলা হয়েছিল রানীর বিয়ের সময়। সুভার বিয়ের কথা ভেবে এখনো কোনো ছবি তোলা হয়নি, তাই স্বাভাবিকভাবেই সুভার একার কোনো ছবি নেই। বিশ্বম্ভর বাবু সেই ছবিটাই এগিয়ে দেন চিত্তরঞ্জন বাবুর দিকে।
চিত্তরঞ্জন বাবু শুভাকে আগেই দেখে নিয়েছেন, তাই ছবিতে কে শুভা সেটা আর বলতে হলো না। অনিমা দেবী ছবিটা দেখে একগাল হেসে বললেন, বাহ, শুভাকে বেশ লাগছে দেখতে। এই ছবি তো শুধুমাত্র কৌতূহল মেটানো। আমার ছেলে খুব শিগগিরই আসবে শুভাকে দেখতে। এরপর চিত্তরঞ্জন বাবুর দিকে ফিরে বললেন, কি গো, তুমি বলো ওনারা একবার প্রিয়শ্রীকে দেখে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। আচ্ছা বলুন, আপনারা কবে যাবেন আমাদের বাড়িতে? আমরা আর দেরি করতে চাই না। বিশ্বম্ভর বাবু বললেন, হ্যাঁ, বাড়িতে একটু আলোচনা করি, তারপর না হয় জানাবো। অবশ্যই আলোচনা করবেন। আরে আমরা তো এসেই গেলাম, এবার আপনারাও না হয় একদিন চলে গেলেন, আর এরপর আসা যাওয়া তো হবেই। হ্যাঁ, লাখ কথা না হলে বিয়ে তো হয়ই না, কি বলেন? চিত্তরঞ্জন বাবুর রসিকতায় সকলেই হেসে উঠল। জয়া খুশিতে তো হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, বাড়িতে দুটো বিয়ে হবে। আমার কিন্তু অনেকগুলো জামা চাই, আমার একার ছবি অনেকগুলো তোলা চাই, কিন্তু দিদির মতো যেন ভুল না হয়। জয়ার কথা শুনে সবাই আবার হো হো করে হেসে উঠল। জয়া বুঝতেও পারল না ও কি কথা বলল। জয়া ভাবল ও বুঝি অনেক মজার কথা বলেছে, তাই সবার সাথে সাথে ও নিজেও হেসে উঠল। চিত্তরঞ্জন বাবু বলে উঠলেন, আপনাদের 4 ছেলে মেয়ে যেন এক একটা রত্ন। 4 ছেলে মেয়ে? শেষ কথাটা কে বলল? কথাটা শোনা মাত্রই বিশ্বম্ভর বাবু আর মনোরমা দেবী একে অপরের দিকে তাকালেন। চিত্তরঞ্জন বাবু তখন বললেন, 4 ছেলে মেয়েই তো। এই তো সবার সাথে দেখা হলো, কথা হলো, প্রত্যেকেই ভদ্র, সভ্য, নম্র, বুদ্ধিমান। তাহলে রত্ন বলবো না? আসলে কথাটা বিশ্বম্ভর বাবুর মুখ দিয়েই বেরিয়ে গিয়েছিল, তাই তো ভুল করে বলে ফেলেই মনোরমা দেবীর দিকে তাকিয়েছিলেন। যতই মুখে অস্বীকার করুন না কেন, মন থেকে তো উনি জানেন ওনার 5 ছেলে মেয়ে। সত্যিটা কি আর চাপা থাকে? মুখ দিয়ে ঠিকই কোনো না কোনো সময় বেরিয়ে যায়, তাই তো মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছিল। ভাগ্যিস চিত্তরঞ্জন বাবু কথাটা সেইভাবে খেয়াল করেননি। এরপর টানা 3 মাস ধরে 2 বাড়িতে যাতায়াত ও আলাপ আলোচনা চলল। বিশু মা, বাবা, পিসি, শৈল, পিসেমশাই ও জয়াকে সঙ্গে নিয়ে প্রেয়শ্রীকে দেখে এলো। বিশু একটুও সুযোগ পায়নি প্রেয়শ্রীর সাথে কথা বলার। প্রেয়শ্রীকে সবাই নানান কথা জিজ্ঞাসা করেছে। প্রেয়শ্রী মাথা নিচু করে ধীরে সুস্থে প্রত্যেকের কথার সুন্দরভাবে গুছিয়ে জবাব দিয়েছে। বিশু এক জায়গায় চুপচাপ বসে প্রেয়শ্রীর উত্তরগুলো শুনছিল। বিয়ে তো এক প্রকার ঠিক হয়ে গেছে, শুধু নামমাত্র দেখতে আসা। জয়া তো বেশ লাফালাফি করেছে ওইখানে, কারণ ও যেহেতু ছোট, তাই ওর সব থেকে বেশি আনন্দ হচ্ছে। দিদি আসবে এই বাড়িতে, আবার বৌদি যাবে ওদের বাড়িতে, কি মজা! বৌদিকে খুব পছন্দ হয়েছে। বৌদির কি শক্ত নাম! প্রেয়শ্রীর কাছে ঘেঁষে দাঁড়িয়ে প্রেয়শ্রীকে দেখেই চলেছে। বিশ্বম্ভর বাবুর ভীষণ ভালো লেগেছে বৌমাকে। চিত্তরঞ্জন বাবুদের আদর আপ্যায়ন, কথাবার্তা ও আচার আচরণে কোনো খুঁত ধরতে পারছেন না। বিশ্বম্ভর বাবু নিজে যেমন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তেমনি চিত্তরঞ্জন বাবু হলেন একজন নামকরা ব্যারিস্টার। কথাবার্তা যা ঠিক হলো সেটা হলো, বিশ্বম্ভর বাবুর কথা মতো মাঘ মাসের প্রথম দিকে আগে শুভার বিয়ে হবে অমলের সাথে, মানে অমল হলো চিত্তরঞ্জন বাবুর একমাত্র ছেলের নাম। তারপর মাঘ মাসের শেষের দিকে বিশুর সাথে প্রেয়শ্রীর বিয়ে হবে। কথাবার্তা চূড়ান্তভাবে পাকাপাকি হয়ে যায়। তবে অমল কিন্তু শুভাকে দেখতে এলো না। একেবারেই ছাদনাতলায় শুভার সাথে দেখা হবে ডাক্তার অমলের। অমলকে বারবার বলা সত্ত্বেও হসপিটালের দোহাই দিয়ে শুভাকে দেখতে আসেনি। মা বাবা যাকে ঠিক করেছেন তাই ঠিক আছে, ছবিটা দেখে ভালোই মনে হয়েছে। শুভার মনের ইচ্ছা পূরণ হলো না। শুভা তাই বাধ্য হয়ে জয়ার মুখ থেকেই শুনে নেয় ওর ভাবি স্বামীকে কেমন দেখতে, তার সাথে কি কি কথা হয়েছে, কি রকম ব্যবহার করেছে, কি কথা বলেছে, সমস্ত কিছু। এমনকি মা বাবা যখন অমলদের বাড়িতে যেতেন, ফিরে এলেই শুভা দৌড়ে মায়ের কাছে চলে আসতো। শুনতে চাইতো ওই বাড়িতে কি কথা হয়েছে, কে কি বলেছে।
শুভার নামে কেউ কিছু বলল কিনা সেটাও জানতে চাইতো। মনোরমা দেবী অমলের একটা ছবি অনিমা দেবীর কাছ থেকে চেয়ে নিয়ে আসেন, সেটাই শুভাকে দেখান। শুভা ওই একটা ছবি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সবার অলক্ষ্যে দেখতে থাকে, আবার লজ্জাও পায়। মনে হয় যেন ছবির মানুষটা শুভার দিকে তাকিয়ে আছে। অনেক সময় সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না শুভা, হাত দিয়ে ছবির মানুষটার চোখগুলো ঢেকে দেয়। বড় লজ্জা করে, মনে হয় যেন শুভাকে উনি দেখছেন এক দৃষ্টে। ছবিটাকে নিয়ে শুভা ঘরের দরজা বন্ধ করে সকলের আড়ালে ছবির ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু দেয়। আবার মাঝে মাঝে ছবিটাকে শরীরের এখানে সেখানে ছোঁয়ায়, যেন মনে হচ্ছে অমল বুঝি শুভাকে স্পর্শ করছে। বিশ্বম্ভরবাবু শুভার কলেজ যাওয়া বন্ধ করে দিলেন, পরীক্ষাও আর দিতে দেবেন না। বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন আবার কিসের লেখাপড়া। এখন থেকে শুভা রান্নাঘরে মায়ের সঙ্গে সময় কাটাবে। কোন পদ কিভাবে করতে হয়, কি ফোড়ন দিতে হয়, কোন মশলাটা কোন রান্নায় দিতে হয়, সবজি কোন রান্নায় কিভাবে কাটতে হয়, সব কিছু এখন শুভা হাতে কলমে শিখবে। কুন্তিকেও বলে দেন শুভা যেন সঙ্গে সঙ্গে থাকে রান্নাঘরে। পুরুষের মন নাকি জিভের ভেতর, জিভে যদি ভালো রান্নার স্বাদ একবার ধরিয়ে দেওয়া যায় তাহলে পুরুষ সহজেই সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। তাই বিশ্বম্ভরবাবুর কড়া নির্দেশ শুভাকে সমস্ত কিছু শিখতে হবে। সবার মন জুগিয়ে চলাটাও তো কম ব্যাপার নয়। ডাক্তার বরের সাথে বিয়ে হবে, আবার ঘরের সমস্ত কিছু খেয়ালও রাখতে হবে। রান্না বান্না থেকে শুরু করে আচার, চাটনি, পিঠে, পায়েস বানানো, পুজোর পদ্ধতি সব একেবারে শিখিয়ে পড়িয়ে নিতে হবে শুভাকে। বাদবাকি এক এক বাড়ির এক এক রকম নিয়ম, সেগুলো ওখানে গিয়ে শিখে নেবে। শুভার বেশ ভালো লাগছে। মায়ের সঙ্গে গল্প করতে করতে সবকিছু জেনে নেওয়া আর রান্না করা শিখতে বেশ লাগছে। মনের মধ্যে সবসময় অমলের মুখটা ভেসে ওঠে, তাই কোনো পরিশ্রমকেই পরিশ্রম বলে মনে হচ্ছে না। শুভা এখন বাড়িতে থাকার জন্যে মুখপুরীর সাথে প্রায়ই দেখা হয়ে যায় রান্নাঘরে। শুভা ভীষণ বিরক্ত হয় মুখপুরী রান্নাঘরে এলে। স্কুলে যাওয়ার আগে মুখপুরী যখন রান্নাঘরে খেতে যায় তখন শুভা কোনো না কোনো রান্না নিয়ে ব্যস্ত থাকে। রোজ নতুন রান্না শিখছে শুভা। মুখপুরীকে খেতে দিয়ে কুন্তি ঘরের কাজ সারতে আসে। সেই সময় শুভা মুখপুরীকে নতুন রান্না কেমন হয়েছে একটু পরীক্ষা করতে দেয়। বেশি নুন হলেও মুখপুরী কিছু বলে না, আবার নুন না হলেও কিছু বলে না। এই সব দেখে মুখপুরীর প্রতি আরও বেশি যেন বিদ্বেষ জমে। তাই তো মুখপুরী যখন রান্নাঘরে স্কুলে যাওয়ার আগে খেতে আসে অনেক সময় ইচ্ছে করেই তরকারিতে নুন বেশি দিয়ে সেটা মুখপুরীকে খেতে দিত। আবার কখনো একটু বেশি ঝাল দিয়ে সামনে থেকে জলের গ্লাসটা সরিয়ে নিত। এই বাড়ির একটা নিয়ম আছে, তুমি যখন খেতে বসবে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারবে না। তাই ভীষণ ঝাল লাগলেও জিভ বার করে হাঁপাতে থাকে মুখপুরী। জিভ দিয়ে সমস্ত লালা বেরিয়ে আসে। জলের গ্লাসটা সরিয়ে নেওয়ার জন্যে জল খেতে পারে না। আবার চিনি চাইলেও শুভা চিনি দেয় না। কান মাথা গরম হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। এমন একটা সময় শুভা রান্নাঘরে থাকবে, আবার মুখপুরীও রান্নাঘরে খেতে যেতে বাধ্য হবে। দুর্বলের উপর সবলের অত্যাচার যুগে যুগে হয়ে এসেছে। একটা মানসিক শান্তি পাওয়া যায় শত্রুকে কষ্ট পেতে দেখলে। বদ্দি, একটু জল দাও না, ভীষণ ঝাল লাগছে। চুপ, একটাও কথা বলবি না, খাওয়াটা শেষ কর। তাহলে একটু আচার দাও। একদম না। একটু চিনি দাও, আমি ঝালে খেতে পারছি না বদ্দি। কিচ্ছু পাবি না, চুপচাপ খেয়ে উঠে পড়। কুন্তি সৌভাগ্যক্রমে রান্নাঘরের পাশ দিয়ে তখন অন্য ঘরে যাচ্ছিল। ঠিক সেই সময় মুখপুরীর কাতর প্রার্থনা কুন্তির কানে যায়। রান্নাঘরে ঢুকে সে দেখে যে মুখপুরীর জিভ লাল হয়ে গেছে, ছটফট করছে একটু জলের জন্যে। সামনে জলের গ্লাসটাও নেই। কুন্তি তাড়াতাড়ি জলের গ্লাস দিয়ে জিভে একটু লেবু ঘষে দেয়, তাতে মুখপুরী একটু শান্ত হয়। কুন্তিকে রান্নাঘরে ঢুকতে দেখে শুভা থতমত খেয়ে তোতলাতে থাকে, বলে, না মানে আমি না ওকে ঝাল খাওয়ানোর অভ্যাস করছিলাম কুন্তি। কুন্তি এই কথার জবাবে এমন একটা কথা বলে শুভা আর কোনো দিন এমন করার সাহস পায় না। এরপর থেকে কুন্তি মুখপুরীর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত
রান্নাঘর থেকে নড়ত না। তাই যতই মনোরমা দেবী ডাকুক না কেন, কুন্তী এই তো আসছি বলে একটু ইচ্ছে করেই দেরি করত। কুন্তী শুভাকে শুধুমাত্র একটা কথাই বলে, আর কিছুদিন পরে তুমি অন্য একটা সংসারের লক্ষ্মী রূপে দায়িত্ব নেবে। তুমি যদি নিজের বোনকে নিজের সংসারে এমন অলক্ষ্মীর মতো আচরণ করো, তাহলে নতুন সংসারে টিকে থাকতে পারবে তো মা? কুন্তীর এই কথায় শুভার মনে কেমন যেন একটা ভয় ধরে যায়। মনে মনে আর কোনোদিন এই রকম করবে না ঠিক করে সে। শুভা ঘরে থাকে বলেই টের পায় যে কুন্তীর ঘরে মুখপুরি যতক্ষণ থাকে ততক্ষণ শুধু পড়ার আওয়াজ ভেসে আসে, যেটা জয়া কখনোই করে না। সবাইকে তাক করে দিয়ে মুখপুরি ফাইনালেও স্কুলে ফার্স্ট হয়। জয়া তো কোনোদিনই 1 থেকে 10-এর মধ্যেই থাকেনি, ফার্স্ট হওয়া তো দূরের কথা। স্কুল থেকে মুখপুরিকে একটা সংবর্ধনা দেওয়া হয়। শুধু মুখপুরিকে নয়, প্রত্যেকটা ক্লাসের যে ফার্স্ট হয়েছে তাকেই দেওয়া হয়েছে। মুখপুরি একটা এনসাইক্লোপিডিয়া পায় প্রধান শিক্ষকের কাছ থেকে। এছাড়াও স্কুল থেকে নতুন ক্লাসের সমস্ত বই ও খাতা একেবারে ফ্রিতে পাবে। প্রত্যেকটা বিষয়ে মুখপুরি 100-তে 100ই পেয়েছে। আর জয়ার রেজাল্ট সেটা না বলাই ভালো। জয়া ফেল করেছে, তাই তো লজ্জায় বাড়িতে কাউকে রেজাল্ট দেখাতে চাইছিল না। কিন্তু যেহেতু ওদের স্কুলের নিয়ম আছে যে বাবার স্বাক্ষর লাগবে রেজাল্টের মধ্যে, সেই জন্যেই রেজাল্টটা বার করতে বাধ্য হয়। মনোরমা দেবী শুধু এইটুকু বুঝলেন, বিশ্বম্ভরবাবু জয়ার রেজাল্ট দেখে ভীষণ রাগারাগি করেছেন, ক্ষোভ একেবারে উগরে দিলেন। ভালো স্কুলে পড়িয়ে লাভটা কি হলো যদি এই রকম ফেল করে? একই মাস্টার মশাইয়ের কাছে দুজনেই পড়ে, তার রেজাল্ট এই হচ্ছে। ভালো খাওয়া, ভালো পড়া, যখন যেটা চাইছে সেটা তখনই হাজির হচ্ছে। আর কি চাই? কাজের মধ্যে কাজ, একটু পড়াশোনা করা, সেটাও ওর দ্বারা হবে না মনে হচ্ছে। শেষে এও বললেন, আমার একটা সম্মান আছে, আমার মেয়ে হয়ে ফেল করে কি করে? আমি এই রেজাল্টে স্বাক্ষর করব না। পড়াশোনা ছাড়িয়ে থালা বাসন মাজতে বলো, থালা বাসন মাজতে বলো, ওটাও ওর দ্বারা হবে কিনা সন্দেহ আছে। মনোরমা দেবী পড়লেন বিপদে। স্বাক্ষর না হলে তো স্কুলেও যেতে পারবে না, ওরই ক্লাসের বাচ্চারা উঁচু ক্লাসে পড়বে। জয়া ভাবতে পারছে না ছোটদের সঙ্গে ও বসবে কি করে। ভীষণ লজ্জা করছে, একটু পড়লেই তো পাশটা অন্তত করে যেত। মনোরমা দেবীর কাছে ভুল করে কাঁদতে থাকে, সমানে মাকে বলতে থাকে বাবাকে বলে উঁচু ক্লাসে তুলে দেওয়ার জন্য। মা বললেই বাবা আর না করতে পারবেন না। মনোরমা দেবী পান দিতে গিয়ে বিশ্বম্ভর বাবুর জয়ার এই লজ্জা ও কান্নার কথা জানালেন। তাছাড়া সত্যি তো, পাড়া প্রতিবেশীরাই বা কি বলবে। মনোরমা দেবী অনুরোধ করলেন উঁচু ক্লাসে যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে। বিশ্বম্ভরবাবু শুধু দেখছি কি করা যায় এই বলে মনোরমা দেবীর দিকে নজর দিলেন। অনেক কথা হয়েছে, এবার একটু আদর না হলেই চলছে না। ঘরের লাইট নিভিয়ে দিয়ে মশারির মধ্যে মনোরমা দেবীকে কাছে টেনে নিলেন। এখন শুধুই ওনারা দুজন এখানে। মনোরমা দেবীর গায়ে যা পোশাক ছিল, অর্থাৎ পেটিকোট, শাড়ি, সমস্ত কিছুই অভ্যস্ত হাতে এক নিমেষে খুলে দিলেন। মনোরমা দেবী স্বামী অন্তঃপ্রাণ, স্বামীই দেবতা, স্বামীর পায়ের তলাতেই স্বর্গ। তাই তিনিও বিশ্বম্ভর বাবুর সাথে শরীরী খেলায় যোগ দিলেন। পরের দিন বিশ্বম্ভরবাবু জয়াকে ডাক দিতেই জয়া কাঁপতে কাঁপতে এসে হাজির হয়। জয়া জানে ওকে কি করতে হবে, মা শিখিয়ে দিয়েছে। বিশ্বম্ভরবাবুকে কোনো কথার সুযোগ না দিয়ে বিশ্বম্ভরবাবুর পা দুটো জড়িয়ে ধরল। তারপর বেশ খানিকটা চোখের জল খরচ করে কথা দিল আর কোনো দিন সে ফেল করবে না। বিশ্বম্ভরবাবু এইসব দেখে একেবারে গলে গেলেন। যতই হোক জয়া বড় আদরের। স্কুলে গিয়ে প্রিন্সিপালকে আশ্বস্ত করে বেশ কিছু টাকা খেসারত দিয়ে তবেই জয়াকে প্রমোশন দেওয়া হলো। প্রিন্সিপাল সহজে মানতে চাইছিলেন না, এতে নাকি স্কুলের বদনাম হবে। স্কুলের উন্নতি প্রকল্পে টাকা দিয়ে তবেই মানাতে পারেন বিশ্বম্ভরবাবু।
জয়ার জন্য কতই না ছোট হতে হলো ওনাকে। কুন্তি এক ফাঁকে বড়বাবুকে মুখপুরীর রেজাল্ট দেখিয়ে আসে। যথারীতি বড়বাবুর মুখে ভালো মন্দ কোনো ভাব পরিবর্তন দেখল না সে। কুন্তি দেখল বড়বাবুর চোখ এক জায়গায় আটকে আছে, আর তা হলো যেখানে সমস্ত নাম্বারের যোগফল আছে। কি অস্বাভাবিক উদাসীন মুখপুরীর ব্যাপারে এই বড়বাবু। এমন ভালো রেজাল্ট, এত ভালো একটা লক্ষ্মী মেয়ের জন্য কি একটুও সহানুভূতি নেই? মানুষ এমন পাষাণ হতে পারে? জয়া যদি এমন রেজাল্ট করতো, না জানি বাড়ি থেকে উৎসবটাই না হতো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে জনে জনে বলা হতো জয়ার রেজাল্ট। কিন্তু এমনই ভগবানের মার যে ব্যাপারটা পুরো উল্টোটাই হলো। মুখপুরীর রেজাল্ট শুনে সবিতা খুশি হয়ে একদিন কুন্তি আর মুখপুরীকে নিমন্ত্রণ করে খাওয়ায়। শুধু তাই নয়, মুখপুরীকে খুশি হয়ে একটা পেন আর একটা ডায়েরিও দেয়, যেটা সবিতার ছেলে কলকাতার দোকান থেকে কিনে নিয়ে আসে। ডায়েরি দেওয়ার পরিকল্পনাটা সবিতার ছেলের। ডায়েরি পেয়ে মুখপুরী কি খুশি! বন্ধু দিদাকে জড়িয়ে ধরে চুমু দেয়, সবিতার ছেলেকে নমস্কার করে। এমন প্রাপ্তি শুধু একটু পড়াশোনা করে, না জানি আরও পড়লে আরও কি কি পাবে। বাড়ির লোকের কাছ থেকে কোনোদিনই মুখপুরী কোনো ভালো ব্যবহার পায়নি, তাই বন্ধু দিদার কাছ থেকে এমন অযাচিত উপহার পেয়ে মনের মধ্যে কোনো দুঃখই রইল না। সামনে সরস্বতী পুজো আসছে। মুখপুরীর খুব ইচ্ছা করছে শাড়ি পরে স্কুলে গিয়ে অঞ্জলি দেবে, কিন্তু শাড়ি পাবে কোথায়? কুন্তির যা শাড়ি আছে সেগুলো পরলে মুখপুরীর পেটের কাছটা ফুলে ঢোল হয়ে থাকবে। কুন্তিকে শাড়ি পরার ইচ্ছের কথা বললে কুন্তি বুঝতে পারে না মুখপুরীর ইচ্ছে কিভাবে মেটাবে। শ্যামলা রঙের মেয়ে হলে কি হবে? মুখপুরীর শরীর স্বাস্থ্য একদম স্বাভাবিক। কুন্তি যত্নের তো কোনো ত্রুটি রাখেনি, তাই তো মুখপুরীর শরীরের গঠনটাও বেশ সুন্দর। কুন্তি জানে মনোরমা দেবীর কাছে বেশ কয়েকটা মসলিন শাড়ি আছে, যা এখন আর উনি পরেন না। আংটির মধ্যেখান দিয়ে যে শাড়ি বার করা যায়, বাড়িতে বসে কেনা হয়েছিল, অপূর্ব সেই শাড়ি। কুন্তি সেই শাড়ির জন্য মনোরমা দেবীর কাছে গেল। বৌমা, ও বৌমা, একটা কথা জিজ্ঞেস করব? বলো কুন্তি, এইভাবে বলছো কেন? তোমার পুরনো শাড়িগুলো কি করবে? কি আর করব, ওইগুলো এখন পরা যায় নাকি? কবেকার শাড়ি। এখন কত নতুন নতুন নকশা কাটা চওড়া পাড়ের শাড়ি থাকতে ওইসব কেউ পরে? তাহলে আমাকে একটা শাড়ি দেবে? তুমি ওই পুরনো শাড়ি দিয়ে কি করবে? একটু লাগবে বৌমা, দেবে আমায়? তুমি তোমার পছন্দ মতো নিয়ে যাও, আমি ওইসব ধরতে পারবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে পুরনো ট্রাঙ্ক থেকে বার করে নিচ্ছি। তুমি কিন্তু বললে না তুমি শাড়ি নিয়ে কি করবে? দেখতেই পারবে বৌমা। কুন্তি মনোরমা দেবীকে প্রশ্ন চিহ্নের মধ্যে রেখে এরপর গেল ট্রাঙ্ক থেকে শাড়ি বার করতে। মন পাল্টাতে বেশি সময় লাগে না, তাই সময় থাকতে থাকতে বার করে নেওয়া ভালো। এরপর তো পেটিকোট নিতে হবে। কুন্তি গিয়ে একটা শাড়ি নিয়ে নিল, যেটা মুখপুরীকে মানাবে। পুরনো শাড়ি তো কি হয়েছে, মসলিন কখনো পুরনো হয় না, বেশি থাকলে যা হয় আর কি। শাড়িটা নিয়ে মনোরমা দেবীকে দেখিয়ে নিয়ে সোজা দেরাজে রেখে দিল। পরের দিন রোদ দেখাতে হবে। অনেকদিন ট্রাঙ্কের ভিতর থেকে বার করলে কেমন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। শাড়ি তো হলো, এবার পেটিকোট নিতে হবে। জয়ার ছোটবেলার বানানো পেটিকোট নিতে হবে। পারবে তো কুন্তি মুখপুরীর ইচ্ছে পূরণ করতে? জয়ার ছোট একটা পেটিকোট কুন্তি অন্যান্য জামার সাথে নিয়ে আসে ঘরে। মনোরমা দেবীকে বলেই নিয়ে আসে। মনোরমা দেবী মানা করেন না। এমনিতেই জয়ার যা কিছু পুরনো সবকিছুই মুখপুরী ব্যবহার করে। এইবার জয়া সরস্বতী পুজোর সময় শুভার একটা পেটিকোট পরে। জয়া অনেকটাই বড় হয়েছে। শুভা বায়না করেছে নতুন ডিজাইনের কিছু পরবে শাড়ির সাথে। রানীর বিয়েতে দেখেছে পেটিকোট না পরে কয়েকজন অন্য কিছু পরে এসেছিল, ওটাকে ব্লাউজ বলে। মনোরমা দেবী দর্জিকে ডেকে পাঠালেন।
জয়া সুভার এবং নিজের জন্য ব্লাউজের অর্ডার দিলেন, কিন্তু মুখপুরীর জন্য বানাতে বলায় মনোরমা দেবী রেগে যান। কুন্তী তখন যুক্তি দিয়ে বোঝায়, বাড়িতে দুটো বিয়ে আছে, বাড়ির মেয়েরা যদি নতুন কিছু না পরে তাহলে বেআই বাড়ির লোক তোমাদের সেকেলে বলবে। সেটা কি ভালো দেখায় বৌমা? কুন্তির কথা অমান্য করতে পারে না মনোরমা দেবী। অনিচ্ছা সত্ত্বেও মুখপুরীর জন্য একটা ব্লাউজ বানানোর অর্ডার দেওয়া হলো। কুন্তির উদ্দেশ্য সফল হলো। ব্লাউজ তৈরি হয়ে আসার পর কুন্তি ভীষণ খুশি হয়। আরও বেশি খুশি হয় মুখপুরী। ঘুরিয়ে ফিরিয়ে ব্লাউজটাকে দেখছে। কুন্তির মনে পড়ে যায় ছোটবেলার কথা। তখন এক প্যাঁচে শাড়ি পরতে হতো, না ছিল কোনো পেটিকোট, না ছিল কোনো ব্লাউজ। ছোট থেকে বড় সব মহিলাদের এক প্যাঁচে শাড়ি পরতে হতো। কি বিচ্ছিরি লাগতো। উপরে কিছুই থাকতো না, শুধু পুজো পার্বণে দেখতে পেত জমিদার বাড়ি বা ধনী বাড়ির মহিলাদের ওপরে একটা আলাদা কাপড় জড়ানো থাকতো। কিন্তু কেউ কুঁচি দিয়ে শাড়ি পরতো না। এখন তো সবাই কুঁচি দিয়ে পরে। ব্লাউজ প্রসঙ্গে দুটো কথা না বললেই নয়। আগে তো সেলাই ছাড়াই শাড়ি পরা হতো। ছেলেরা ওই এক কাপড় পরলে নাম হতো ধুতি, আর মেয়েরা পরলে শাড়ি। আর দুজনেরই ঊর্ধ্বাংশে কিছুই থাকতো না। শুধু উচ্চ বংশের মহিলারা একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখত। এই কারণেই আক্কেল গুরুমে রাজকুমার চন্দ্র 1863-64 সালে লিখেছেন 10 হাত কাপড়ে স্ত্রীলোক ল্যাংটা, এবং এরই সঙ্গে সুর মিলিয়ে ঠাকুরবাড়ির ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে লিখেছেন, আমাদের স্ত্রীলোকেরা যেরূপ কাপড় পরে তাহা না পরিলেও হয়। রামচন্দ্র মজুমদারের কথায় পাওয়া যায়, তখন মেয়েরা আংটি, দুল, হার এসবের সঙ্গে পায়ের গোছা গোছা পর্যন্ত শাড়ি পরেছে। ওপরে জড়ানো থাকত আধনা বা আতখানা। এরপর এলো ভিক্টোরিয়ান যুগ। 19 শতকের 40 দশক থেকে 20 শতাব্দী পর্যন্ত ভিক্টোরিয়ান যুগ। এই যুগে ফ্যাশন বলতে ছিল সারা শরীর কাপড়ে ঢাকা থাকতে হবে, এমনকি গোড়ালিও যেন দেখা না যায়। গোড়ালি দেখা যাওয়াটা খুবই অসম্মানজনক ছিল। ওই সময় গরমের মধ্যেও ভারতীয়দের সাথে সাথে ইংরেজরাও নিজেদের সম্পূর্ণ ঢেকে রাখত। ব্রিটিশদের সাথে থেকে ভারতীয় ধনীদের মধ্যেও ভিক্টোরিয়ান ফ্যাশন চালু হয়। এই সময়তেই এক প্যাঁচে শাড়ি পরার চলটা আস্তে আস্তে পাল্টে যায়। 1910 সাল বা 20 শতাব্দীর গোড়ার দিকে শাড়িগুলোতে খেয়াল করলে দেখা যাবে তাতে কোনো কুঁচি নেই। ব্লাউজ ঠাকুর বাড়ির হাত ধরে আসে। জানা যায় যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী শুধু শাড়ি পরেই ইংরেজদের বিভিন্ন ক্লাব বা অনুষ্ঠানে যেতেন, যা ইংরেজরা কেউই পছন্দ করতেন না। তারা এই প্রায় উন্মুক্ত ঊর্ধ্বাংশেই আপত্তি জানায়। হয়তো এই কারণেই জ্ঞানদানন্দিনী দেবী শাড়ির সঙ্গে ব্লাউজ পরতে শুরু করেছিলেন। ব্লাউজও ছিল ফুল হাতা। তখন উচ্চ বংশের মহিলারা এই ফুল হাতা ব্লাউজ ও কুচি ছাড়া শাড়িই পরত। এটাই ছিল ফ্যাশন। কালে কালে বাঙালি সংস্কৃতির সঙ্গে এই ব্লাউজ আবশ্যক হয়ে উঠল। জীবনে কত কিছুরই না পরিবর্তন দেখল কুন্তী। সেই মোটা কাপড় আর আংটির মধ্যিখান দিয়ে পারাপার করা কাপড়ের কত পার্থক্য। সরস্বতী পুজোর দিন সকালে শুভা জয়াকে নিয়ে জয়াদের স্কুলে গেল। জয়া শুভার একটা শাড়ি পরেছে, সেই সঙ্গে গয়না দিয়ে ঢেকেছে নিজেকে। শাড়ি পরে জয়া নিজেকে বেশ বড়ই দেখছে, কেমন একটা দিদি দিদি ভাব। জয়া তৈরি হয়ে কুন্তির ঘরে আসে। এদিকে কুন্তী তখন মুখপুরীকে সাজাচ্ছে। মুখপুরী কোথায় যাবে কুন্তী? কেন জয়া মা, তুমি যেমন তোমার স্কুলে যাচ্ছ, আলো মাও তেমন তার স্কুলে যাবে। মুখপুরী এই শাড়িটা পেল কোথায়? কুন্তী তখন ইচ্ছে করেই নাক মুখ কুঁচকে জয়াকে উত্তর দেয়, এ তো বৌমার শাড়ি, অনেক পুরনো। আমার শাড়িটা কেমন কুন্তী? ভীষণ সুন্দর, তোমাকে তো রাজরানীর মতো লাগছে। প্রশংসা পেয়ে এক গাল হাসি দিয়ে জয়া বেরিয়ে যায়। কুন্তী তেল হলুদ মাখিয়ে মুখপুরীকে স্নান করিয়ে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়।
ব্লাউজ পরে কি খুশি মুখপুরি। মুখপুরির সাজ শেষ হলে কুন্তি নিজেও তৈরি হয়ে নেয়। স্কুলে অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। স্কুলে সব বাচ্চারাই শাড়ি পরে এসেছে। মুখপুরির দিকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কমলা, ছবি, বকুল মুখপুরির পাশে থাকবে বলে বাচ্চাদের মতো ঝগড়া করছে। কত বড় লাগছে মুখপুরিকে। মুখপুরি কি শাড়ি পরেছে, কে পরিয়ে দিয়েছে, এমন সুন্দর ছোট্ট ব্লাউজ পেল কোথায়? প্রশ্নের যেন শেষ নেই। পুজো শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রসাদ পায় ওরা। কুন্তি আবার মুখপুরিকে নিয়ে কিছুক্ষণের জন্য সবিতাদের বাড়ি থেকে ঘুরে আসে। সবিতা তো শাড়ি পরা মুখপুরিকে দেখে কি খুশি। সবিতার নাতি নাতনি মুখপুরির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। আজ যেন ছাড়তেই চাইছে না ওরা। কুন্তি অনেক কষ্ট করে ওদের থেকে ছাড়িয়ে বাড়িতে অনেক কাজ আছে বলে বেরিয়ে আসে। ফেরার সময় আজকেও মুখপুরির একটা ছবি তুলে বাড়ি ফেরে। শাড়ি পরা মুখপুরিকে খুব সুন্দর লাগছে। একটা ছবি তো তোলাই যায়। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়েছে। এবার মুখপুরি নিশ্চিন্ত মনে কুল খেতে পারবে। বাড়িতে আসার পর মনোরমা দেবী বেশ রাগারাগি করেন। এক হাতে সবকিছু করতে হচ্ছে বলে মেজাজটাও বেশ খারাপ ছিল। কুন্তি যদিও সবকিছু গুছিয়ে রেখে দিয়েই গেছে যাতে মনোরমা দেবীর একটুও কষ্ট না হয়, তবুও স্বভাববশত মনোরমা দেবী রাগ করতে ছাড়েন না। পরের বাড়িতে থাকতে হলে একটু আধটু কথা শুনতেই হয়। কুন্তিকে কিছু বললে কুন্তির খারাপ লাগে না এখন, কিন্তু মুখপুরির সম্পর্কে বললে কুন্তির বুকের ভিতরটা দুঃখে ফেটে যায়। শঙ্করদের কলেজে প্রতি বছরের মতো এবছরও বড় করে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। শঙ্কর তাই কাজ না থাকলেও বনানীর সঙ্গে সময় কাটানোর জন্য পুজোর কাজ আছে বলে মনোরমা দেবীর থেকে অনুমতি নিয়ে সে কলেজে যায়। বনানী শাড়ি পরে এসেছে। সব মেয়েরাই শাড়ি পরেছে আর ছেলেরা পাঞ্জাবি। পুজোর কাজে ব্যস্ত বনানীকে ওখান থেকে ডাকিয়ে আনলো শঙ্কর। পুরো কলেজে যেন রঙিন প্রজাপতির মেলা বসেছে। পুজোর কাজে ব্যাঘাত ঘটায় বিরক্ত বনানী। শঙ্করের কাছে এসেই পুজোর পরে কথা হবে বলে আবার চলে গেল পুজোর কাজে। শঙ্কর ভেবেছিল বনানীকে নিয়ে একটু আড়ালে যাবে, সেটা বলারই সুযোগ পেল না। অঞ্জলি দেওয়ার সময় ছেলে মেয়ে আলাদাভাবে দাঁড়ায়, তাই পাশাপাশি বা আগুপিছু দাঁড়ানোর কোনো সুযোগ শঙ্কর পেল না। বনানী যদি একটু তাকায়, শঙ্করের শরীরের ভেতর কেমন একটা করতে থাকে। বুকের ভেতর শয়ে শয়ে ড্রাম বাজে। কত ইচ্ছে করে বনানীর হাতটা ধরতে, কিন্তু আজও এটা করে উঠতে পারল না। ভেবেছিল আজ হাতটা ধরবে, কিন্তু কোথায়, কাছেই যে আসে না। ঠাকুরকেই যদি সব মন ভক্তি দিয়ে বসে বনানী, বিয়ের পর শঙ্করের ভাগে কিছু পড়বে তো? শঙ্কর বড়ই হতাশ হয়। কত আশা নিয়ে বাড়ি থেকে কলেজে এসেছে শুধুমাত্র বনানীর সঙ্গ পাবে বলে। আর বনানী ঠাকুর নিয়েই মেতে আছে। ওই যে বনানী আসছে ঠাকুরের চরণামৃত নিয়ে। তবে কি এবার একটু ছোঁয়াছুঁয়ির খেলা হবে? বনানী চরণামৃত নিয়ে কাছে আসতেই শঙ্কর ফিসফিস করে বলে, শোনো, দোতলার করিডোরের শেষে 17 নম্বর ঘরে এসো, কথা আছে। বনানী আচমকা এই কথা শুনে একটু তাকায় শঙ্করের দিকে, তারপর আশেপাশে তাকায়। কেউ শুনতে পায়নি তো শঙ্কর কি বলতে চাইছে, ওখানে কেন ডাকছে? আজ কলেজের সমস্ত ছেলেমেয়েরা ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, কার চোখে পড়ে যাবে কোনো ঠিক আছে? চরণামৃত দেওয়া হয়ে গেলে শঙ্করের কথা মতো বনানী দোতলার করিডোরের শেষ প্রান্তে 17 নম্বর ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখে শঙ্কর ফার্স্ট বেঞ্চে একাই বসে আছে। শঙ্কর বনানীকে দেখার সাথে সাথে ডাক দেয়, এসো। বনানী ঘরে ঢুকতেই শঙ্কর এসে দরজাটা আলতো করে ভিজিয়ে দেয়। এদিকে এসো। এ কি করছো তুমি? দরজা বন্ধ করলে কেন? কলেজের সবাই কি ভাববে বলো তো? আরে চিন্তা করো না, বাইরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, সবাই মনে করবে ওরা এখানে গল্প করছে। তার মানে ওরা জানে আমি এখানে তোমার সাথে একা? হ্যাঁ। তুমি কি করতে চাইছো? কিছুই না, তোমার সাথে একটু সময় কাটাতে চাইছি। আরে এই জন্যই তো কলেজে এলাম। ছি 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 ছি, তুমি তার মানে সরস্বতী পুজো উপলক্ষে কলেজে আসোনি?
তোমার মন এত নোংরা? আরে তুমি এই কথা বলছো কেন? এই ব্যবস্থাটা বন্ধুরাই করে দিয়েছে যাতে তোমার সাথে আমি কিছুক্ষণ একলা কথা বলতে পারি নিশ্চিন্তে। যেমন তুমি তেমন তোমার বন্ধু। আমি আসছি। না শোনো না, যেও না। দেখো, তোমাকে এভাবে একলা কখনো পাইনি। তোমার সাথে তো আমি কিছুক্ষণের জন্য একটু কথা বলতে চেয়েছি মাত্র। আমার কি সেইটুকু অধিকারও নেই? এই কথা বলে শঙ্কর একটু কাছে এগিয়ে আসে। শঙ্কর কাছে এলে বনানী কেমন যেন মিয়ে যায়। কি হলো? যা হবে বিয়ের পর হবে। হ্যাঁ? শঙ্কর আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় বনানীর কাছে, কিন্তু ছোঁয় না বনানীকে। বনানী যেন আর নিজেকে সংযত রাখতে পারছে না। শঙ্কর জিজ্ঞাসা করে, হ্যাঁ, কি হবে বিয়ের পর? বনানী শঙ্করের দিকে তাকিয়ে থাকতে পারে না। শঙ্করের গায়ের গন্ধটা নাকে এসে লাগছে। শঙ্করের পাঞ্জাবির দুটো বোতাম খোলা। বনানী সেই দিকে তাকিয়ে থাকে। শঙ্করের প্রশ্ন বনানী শুনতে পায়নি। বনানী কেঁদে ফেলে। বনানীর কান্না দেখে শঙ্কর ভ্যাবাচাকা খেয়ে যায়। কি গো? আরে কি হলো, কাঁদছো কেন? আমি তো তোমাকে কিছুই করিনি। বাবা আমার জন্য পাত্র খুঁজছেন, খুব শিগগিরই বিয়ে দিয়ে দেবেন বলেছেন। কিন্তু কেন? আমি নাকি নষ্ট হয়ে যাব। যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়ে সেই কলেজ নাকি রাসলীলার জায়গা। সেখানে পড়া হয় না। আরে শোনো না, বলছি তুমি বাবাকে বললে না কেন? যারে এই কলেজে পড়ে কত বিখ্যাত ব্যক্তি দেশের নানান দিকে উচ্চপদস্থ কর্মচারী হয়েছেন, কত বিজ্ঞানী এই কলেজ থেকেই পাশ করেছেন, কত অধ্যাপক, কত গবেষক এই কলেজ থেকে পাশ করে হয়েছে। বাবা সব জানেন, কিন্তু কিছুতেই মানতে চাইছেন না। সামনের বৈশাখে যেভাবেই হোক কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দেবেন বলেছেন। হ্যাঁ, বলছি তাহলে আমার কি হবে? আমার সংসার গড়ার স্বপ্ন? আমি জানি না, কিচ্ছু জানি না। যাকে আরো তো কয়েকটা মাস সময় আছে, দেখি কি করা যায়। দেখছি আমি। এই কথা বলে শঙ্কর খুব ভারাক্রান্ত মনে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন পিছন বনানীও জল ভরা চোখে বেরিয়ে যায়। বাইরে 2-3 বন্ধু ওদের দেখে বুঝতে পারে না কি বলবে। ওরা এইটুকু বুঝতে পারল শঙ্করের সাথে বনানীর মোটেই ভালো কথাবার্তা হয়নি। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।